where the mind is without fear and the head is held high, where knowledge is free. সমস্ত ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ী যারা আজকের এই পর্ব দেখছেন তাদের সকলকে স্বাগত। মালদা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বেশ কিছুদিন ধরে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য আর বিভিন্ন রকম ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী আজকে নবম শ্রেণীর আর গণিত বিষয়ের একটি অধ্যায় আজকে তোমাদের সামনে আমি করাবো। আমার নাম নারায়ণ মণ্ডল, নগরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। আজকে যে অধ্যায়টা আমরা করব সেই অধ্যায় শুরুর আগের কয়েকটি অধ্যায়ের কিছু সূত্র বা কিছু জিনিস আমরা প্রথমে একটু মনে করে নেব, কারণ এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গিয়ে বা ধারণা দিতে গিয়ে সেই জিনিসগুলো কাজে লাগবে। তোমরা জানোই সেগুলো, তবু একবার মনে করানোর জন্য আমি একটু সেগুলো তোমাদের একবার বলছি। প্রথমত হচ্ছে দুটো বিন্দুর দূরত্বের সূত্র, অর্থাৎ দুটো বিন্দু, একটা যদি x1 y1 হয়, একটা যদি x2 y2 হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত সেটা তোমরা আগেই শিখে গেছো। কি ছিল? √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, অর্থাৎ x স্থানাঙ্ক থেকে একটা x স্থানাঙ্ক থেকে আরেকটা x স্থানাঙ্ক বাদ দিয়ে তার বর্গ, দ্বিতীয়টার y স্থানাঙ্ক থেকে প্রথমটার y স্থানাঙ্ক বাদ দিয়ে তার বর্গ, সেই দুটোর যোগফল করে তার বর্গমূল। এই ছিল সূত্র, এটা জানোই প্রত্যেকে। দ্বিতীয়ত আমরা হচ্ছে আরেকটা সূত্র শিখেছিলাম, দুটো কোনো একটা সরলরেখাংশের যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক জানি আমরা, তাহলে তার মধ্যবিন্দু অর্থাৎ ঠিক মাঝখানে যে আছে তার স্থানাঙ্ক কত হয় সেটাও আমরা শিখেছিলাম। কি? যোগ করে 2 দিয়ে ভাগ। কাকে যোগ করে 2 দিয়ে ভাগ? x স্থানাঙ্ক যে দুটো আছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ এবং y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ। কি ছিল? x1 + x2 y2 আর y1 + y2 / 2। মনে পড়ে গেছে আশা করি। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এক হচ্ছে যে দূরত্বের সূত্র, দ্বিতীয় হচ্ছে মধ্যবিন্দু কিভাবে আমরা বের করি। এছাড়াও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এই চ্যাপ্টারে আমরা একটা জিনিস শিখেছিলাম যে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি a b আর c হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? √s × s - a × s - b × s - c। ABC কি জিনিস? ABC হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য, এবং S মানে তোমরা জানো, S মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এই যে পরিসীমা এই তিনটা যোগ করে তার অর্ধেক করে দিলেই হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাহলে সেই অর্ধ পরিসীমা মানটা বসাতে হয়। তাহলে ক্ষেত্রফল আমরা একটা এইভাবে বের করেছিলাম, আর কিভাবে বের করেছিলাম? আরেকটা করেছিলাম ½ × ভূমি × উচ্চতা। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের যদি ভূমির মান আমরা জানি এবং এর উচ্চতা কত এটা যদি জানি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটারও হচ্ছে সূত্র আমরা শিখেছিলাম, ½ × ভূমি × উচ্চতা। এখন এই কয়েকটা ধারণা, আচ্ছা আরেকটা জিনিস আমরা শিখেছিলাম আমাদের উপপাদ্য করতে গিয়ে, ভর কেন্দ্র বলে একটা জিনিস শিখেছিলাম। ভর কেন্দ্রতে কি ছিল? যে কোনো একটা ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দু, মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ হয়, অর্থাৎ তিনটা মধ্যমা যে বিন্দু দিয়ে ছেদ করে তার নাম বলেছিলাম আমরা ভর কেন্দ্র। ঠিক মনে পড়েছে আশা করি। এবং এই ভর কেন্দ্র শুধু তাই না, তার সঙ্গে আরেকটা জিনিসও শিখেছিলাম যে এই ভর কেন্দ্র 2:1 এই অনুপাতে কিন্তু
ছেদ করে। হ্যাঁ, যাই হোক, ভরকেন্দ্র সংক্রান্ত আরও বিস্তারিত যখন আরেকটু আমরা বিস্তারিত সূত্রর বর্ণনা করব তখন আমরা সেটা আরেকবার বলবো। তবু একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম। তাহলে আমরা কি কি জানলাম? দূরত্বের সূত্র, মধ্যবিন্দুর সূত্র, ক্ষেত্রফলের দুটো সূত্র এবং হচ্ছে ভরকেন্দ্র কি জিনিস, এই কটা জিনিস হচ্ছে প্রথমে একটু মনে করানোর জন্য, যেগুলো তোমরা ইতিমধ্যেই এর আগের চ্যাপ্টারগুলোতে, অধ্যায়গুলোতে করেছো, সেই চ্যাপ্টারগুলোরই জিনিসটা একবার জাস্ট মনে করালাম। এখন এই চ্যাপ্টার শুরুর আগে আমরা লেখচিত্রের কিছু প্রাথমিক জিনিস আমরা করব, যেটা আমাদের এই অধ্যায়ের ধারণাতে কাজে লাগবে। আমি তিনটে বিন্দু নিচ্ছি। হ্যাঁ, একটা নিলাম মনে করো 2 2, ঠিক আছে। আরেকটা বিন্দু নিচ্ছি 6 2, 3 4 5 6 6 2। আরেকটা বিন্দু নিচ্ছি আমি 2 5, 2 5, 1 2 3 4 5। তাহলে এই যে তিনটে বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা বিন্দুকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি উৎপন্ন হচ্ছে? দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন তোমাদের যদি বলি, আচ্ছা বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে কিভাবে বলতে পারবে? এতক্ষণ পর্যন্ত আমরা যে সূত্রগুলো জানতাম, কি সূত্র ক্ষেত্রফল বের করার? √s × s - a, যেটা একটু আগে বললাম, এবং ½ × ভূমি × উচ্চতা। তাহলে কোনোভাবে যদি আমি এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, তাহলে সেখান থেকে s - এইভাবে করে ক্ষেত্রফল বের করতে পারবো। আর কিভাবে করতে পারি? যদি এই ত্রিভুজের ভূমি আর উচ্চতাটা জেনে যাই, তাহলে হচ্ছে আমি এর ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক? তাহলে আমি দুই রকম ভাবে একটু করছি। প্রথমে আমি করছি √s × s - a দিয়ে। তার জন্য কি জানতে হবে আমাকে? তিনটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ABC জানতে হবে, একটু আগে যেটা দেখালাম। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে এটা তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। কিভাবে বের করবে? একটু আগে সূত্র শেখানো হলো তোমাদের, যে দুটো বিন্দুর দূরত্ব কি হয়, √ কি হয়, এই দুটো বিন্দুর কি হবে? √x2 - x1, তাহলে 6 - 2 তার স্কোয়ার প্লাস 2 - 2 তার স্কোয়ার। তাহলে উত্তর কি হয়ে গেল? 4² + 0², মানে উত্তর হয়ে গেল 4। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 4। পরিষ্কার? একই রকম এটাও বের করতে পারবে তোমরা, সেটা আর করে দেখাচ্ছি না। এটা করলে দেখবে উত্তর আসবে 3। এবং একই রকম ভাবে তোমরা যদি এই দুটো বিন্দুর দূরত্ব বের করো, তাহলে দেখবে উত্তর আসবে 5। আর যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো। কি? তার জন্য আমাকে প্রথমে এস বের করতে হবে। এস কি? অর্ধ পরিসীমা, মানে এই তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 4 9 আর 3 12, 12/2 মানে 6। তাহলে ক্ষেত্রফল কি হবে? √s × s - a × s - b × s - c। এই সূত্র যদি প্রয়োগ করি, তাহলে s মানে 6, প্রথমটা 6 - প্রথমটা, 6 - প্রথমটা মানে এটাকে যদি প্রথম ধরি তাহলে 3, 6 - দ্বিতীয়টা 2, 6 - তৃতীয়টা 1। তাহলে দেখতে পাচ্ছ √, কি বেরোলো? 6 × 6। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল আমার 6। কিন্তু যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাতে আমি ½ ভূমি উচ্চতাও কাজে লাগাতে পারি, কারণ ছবিটা দেখে বুঝতে পারছি এটা একটা সমকোণী। সমকোণী হলে ক্ষেত্রফল কি হয়? ½ × ভূমি × উচ্চতা। তাহলে ½ × ভূমি, ভূমি মানে 4, × উচ্চতা মানে 3। তাহলে কাটাকাটি যদি করো, তাহলে 2 3 হয়ে গেল 6। অর্থাৎ তুমি যেভাবেই বের করো না কেন, এর ক্ষেত্রফল কিন্তু 6ই বেরাবে। কিন্তু এই পদ্ধতিতে এক তো আমরা বের করতে পারি, দ্বিতীয়ত আরেকটা উদাহরণ দেখায়। আবার আমি তিনটা বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে 3 0, এদিকে নিচ্ছি -30, এবং তৃতীয় আরেকটা বিন্দু নিব আমি 0 4। এবং এই তিনটা বিন্দুকে আমি যদি যোগ করি,
তাহলেও দেখতে পাচ্ছ এটাও একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বের করি, একই রকমভাবে বের করতে পারবো। এই বাহুর দৈর্ঘ্য বের করবে, দেখবে 5 বেরাবে। এই বাহুর দৈর্ঘ্য বের করবে, দেখবে 5 বেরাবে। এই বাহুর দৈর্ঘ্য 6 বেরাবে। তাহলে 3টা বাহু পেয়ে গেলাম। মানে একই রকমভাবে এছাড়াও দেখো এই ত্রিভুজের আমি উচ্চতাও জানি, এটা কত 4। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফেলেও করতে পারি, বা আমি √s দিয়েও করতে পারি। কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এই পদ্ধতিতে যখন আমি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল বেরোচ্ছে ঠিক, কিন্তু তাতে দেখতে পাচ্ছ যে পরিশ্রম কিন্তু আমাদের অনেকটাই বেশি হচ্ছে। কারণ 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হচ্ছে, সেই 3টা বাহুর দৈর্ঘ্য থেকে আবার অর্ধ পরিসীমা বের করতে হচ্ছে, আবার আমার হচ্ছে সেই সূত্র ফেলে ক্যালকুলেশন করে আবার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তাহলে এই পদ্ধতিটাতে আমরা করতে পারি, আমরা এতদিন যে পদ্ধতিগুলো শিখে এসেছি তার মাধ্যমে, কিন্তু এই পদ্ধতিতে করতে গেলে সময়টা কিন্তু আমাদের অনেকটাই বেশি লেগে যাচ্ছে। তখন আর গণিতজ্ঞরা চিন্তা করলেন যে এর যদি কোনো আর ছোট কিছু পদ্ধতি যদি থাকে যে আমরা এত খাটবো না, কম খেটে কি বের করা যাবে, সেই নিয়ে আর কি এটা নিয়ে গবেষণা হওয়ার পর তখন তারা কিন্তু একটা সূত্র আমাদের সামনে দিলেন। বলছে তুমি যদি আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, মনে করছি একটা ত্রিভুজ, তাহলে বলছে তার 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে খুব সহজেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কিরকম বলছে, যেমন মনে করো এই ত্রিভুজটার কথাই যদি ভাবি আমি, 2 2 কি ছিল 6 2 আর হচ্ছে 2 5, এই ত্রিভুজটারই যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে আমার দৈর্ঘ্য না বের করেও ক্ষেত্রফল বের করা যাবে। কিভাবে করা যাবে বলছে, তার জন্য ওনারা একটা সূত্র দিলেন। কি সূত্র? সূত্রটা একটু লিখে নিই। সূত্রটা এখানে একটু জায়গার সমস্যা হতে পারে, তার জন্য এখানে লিখছি। আচ্ছা, এইটার ক্ষেত্রফল কত আছে আমরা মাথায় রেখেছি, 6 ছিল। হ্যাঁ, তো সূত্রটা একটু বুদ্ধি করলেই এই সূত্রটা খুব সহজে মনে রাখা যাবে। সূত্রটা কি আছে আগে লিখে নিই। আছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই হচ্ছে সূত্র, এটা বইয়ে আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারবে। কিন্তু সূত্রটা দেখে কিন্তু অনেক সময় জটিল মনে, আচ্ছা ও x1 y2 y3 কখন কোথায় 1 2 3 হবে সেটা নিয়ে একটু কনফিউশন অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায়। তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই, এটা মনে রাখারও হচ্ছে সহজ পদ্ধতি আছে, তোমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারো। একটা বৃত্তের সিস্টেম যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে হয়ে যাবে। 3টা তীর চিহ্নতে 3টা জিনিস আমি লিখব। দেখতে পাচ্ছ x1 গুলোকে বাইরের দিকে লিখেছি এবং y1 গুলোকে ভিতরের দিকে লিখেছি। তাহলে এই সূত্রটা মনে রাখার জন্য প্রথমে কি করব আমরা, x ইন্টু y মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই, এটা লিখে নিব, এটা মনে রাখতে পারবে সহজে। এরপর কাজ কি, এই যে 1 2 3 এটাকে যদি আমি এই সার্কেলে বসাই, তাহলে এই সিস্টেমেই হচ্ছে এখানে বসবে। কিরকম, প্রথমে যদি 1 বসাই তারপরে 2 3 বসবে, তাহলে প্রথমে যদি 1 বসাই তাহলে 2 3 বসবে, বসে গেল, প্রথমে 1 বসে গেল। এরপর আমি কাকে বসাবো, 2 কে, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 বসালে তারপরে কে আসবে, 3, তারপরে 1, তাহলে এখানে 3 চলে আসলো, তারপরে 1 চলে আসলো, তারপরে 2 এর জায়গাতে এরপরে তারপরে 3 বসাবো, 3 বসালাম, আর এখানে যদি 3 বসে তাহলে এরপরে কে চলে আসবে, 1 এবং 2। তাহলে এই সার্কেলের ধারণাটা যদি আমাদের মাথায় থাকে তাহলে দেখতে পাচ্ছ এই সূত্রটা লেখা কিন্তু মোটেও কঠিন কাজ নয়। এই সিস্টেমে, একটা সার্কেল সিস্টেমেই কিন্তু এটাকে আর মনে রাখতে পারো। হ্যাঁ, আরেকটা এই সূত্রের আরেকটা মানে অন্যভাবেও প্রকাশ করা যায়, সেটাও তোমরা দেখে থাকবে বইয়ে।
সেই সূত্রটা আছে, সেটাও মনে রাখার পদ্ধতি আছে, সেটাও বলে দিচ্ছি। x1 y2 x2 y3 x3 y1 মাইনাস y1 x2 প্লাস y1 x2 y2 x3 প্লাস y3 x1। এই সূত্রটারই আর একটা টাইপ হচ্ছে এই সিস্টেম। এইখানেও মনে রাখার জন্য তোমার হচ্ছে প্রথমে xy আছে, তারপরে yx আছে, এবং সিস্টেমটা দেখতে পাচ্ছ এই সিস্টেমে আছে। প্রথমে 1 2 আছে, তারপরে 2 3 আছে, তারপর 3 1 আছে। হ্যাঁ, কীরকম 1 2 2 3 3 1। অর্থাৎ এই সার্কেলের সিস্টেমটাকে মাথায় রাখতে গেলে সহজেই কিন্তু আমরা হচ্ছে সূত্রটাকে আমরা করতে পারবো। হ্যাঁ, এবার আমি এই সূত্রের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই। কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা একটু আগে কিন্তু পরীক্ষা করে দেখে নিয়েছি, আমাদের আগের যে পদ্ধতিগুলো জানা ছিল তার সাহায্যে। ক্ষেত্রফল বের করতে গিয়ে কিন্তু আমরা 6 পেয়েছি। হ্যাঁ, এখন আমরা এই পদ্ধতির সাহায্যে দেখি সত্যি সত্যি ক্ষেত্রফলটা 6 আসছে কিনা। তাহলে সূত্রটা আমার এখানে লেখা থাক, প্রয়োজনে আমি কাজে লাগাবো। এইখানে দেখো, এইখানে কি করতে হবে, বিন্দু 3টাকে প্রথমে লিখে নিতে হবে। এইখানে লিখে নাও একটা সার্কেল দিয়ে। কি কি ছিল বিন্দুগুলো? এটা ছিল 2 5, বাইরে 2 ভিতরে 5 হয়ে গেল। তারপরে 6 2, বাইরে 6 ভিতরে 2, তারপরে 2 2, বাইরে 2 ভিতরে 2। এখানে তুমি নিজের সুবিধা মতন একটা জায়গাতে লিখলেই হবে। এবার কি করতে হবে, তাহলে এর ক্ষেত্রফল বের করতে গেলে কি হয়ে যাবে, হাফ ইন্টু, প্রথমে আছে দেখো x1, অর্থাৎ একটা বাইরের নিব, সঙ্গে সঙ্গে ভিতরের দুটা নিব। তাই আছে দেখো x1 ইন্টু আছে y2 মাইনাস y3 আছে না। তাহলে 2 এর সঙ্গে কে কে হবে, 2 2 হবে। 6 এর সঙ্গে কে কে হবে, 2 5 হবে। 2 এর সঙ্গে কে কে হবে, 2 5 হবে। বোঝা যাচ্ছে, একটা বাইরে দুটো ভিতরে, পরের গুলো অনুযায়ী। তাহলে প্রথমে 2 যদি নিয়ে নিই, 2 এর সঙ্গে কে কে হবে, 2 আর 2, তাহলে 2 মাইনাস 2 হয়ে গেল, প্লাস পরেরটাতে বাইরের 6 যদি নিয়ে নিই তাহলে কে থাকবে, 2 5, 2 মাইনাস 5 প্লাস x3 মানে বাইরেরটা যদি নিই আরেকটা 2, এর সঙ্গে কে থাকবে, 5 মাইনাস 2। তাহলে হাফ ইন্টু, এটা তো 0 হয়ে গেল, 2 থেকে 5 বাদ দিলে -3, তাহলে এটা -18, আর এটা হচ্ছে 3 2 6 প্লাস 6, হাফ ইন্টু -12 সমান সমান হাফ ইন্টু 12 সমান সমান 6। তাহলে দেখতে পাচ্ছ আমরা একটা লাইনের সাহায্যেই কিন্তু সম্পূর্ণ অঙ্কটাকে আমরা করে নিতে পারবো যদি আমরা এই সূত্রটা মাথায় রাখি। তাই জন্য এই চ্যাপ্টারে এই সূত্র এবং এই সূত্রের প্রয়োগ সংক্রান্ত কিছু জিনিস হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখবো। তার জন্য সূত্রটাকে মাথায় রাখতে হবে। সূত্রটা কিভাবে মাথায় রাখবে তার জন্য হচ্ছে ধারণাটা দিয়েছি যে কিভাবে মাথায় রাখবে সূত্রটা। এর সঙ্গে একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে এইখানে একটা আমি কোনো ফার্স্ট ব্র্যাকেটও দিলাম, ফার্স্ট ব্র্যাকেট তো ছিলই, এখানে যাই হোক সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এই দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমি কিন্তু কোনোটাই ব্যবহার করিনি। আমি এইরকম একটা দাগ দিয়ে একটা এই যে সূত্র লেখার সময় দেখো তাই করেছি। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমি দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী ব্যবহার না করে কেন আমি এই চিহ্নটাকে ব্যবহার করতে গেলাম। দেখো ক্ষেত্রফল মানে হচ্ছে কোনো একটা জায়গার মাপ। তো তোমরা যদি কোনো একটা জমি মাপতে যাও বা কোনো একটা দেওয়াল মাপতে চাও বা কোনো একটা টেবিলের ক্ষেত্রফল মাপতে চাও, সবসময় দেখবে ক্ষেত্রফলের মান কিন্তু ধনাত্মক আসে। কোনো সময় এরকম হয় না যে আমি টেবিল মাপলাম আসলো -30 বর্গ সেন্টিমিটার বা বর্গমিটার, এরকম কিন্তু হয় না। সবসময় কিন্তু পজিটিভ মান আসে। তাহলে এই ক্ষেত্রফল বের করতে গিয়ে অনেক সময় এরকম যদি চলে আসে যে হাফ ইন্টু দেখা গেল যে 10 - 16 এরকম চলে আসলো, তাহলে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম এটার বদলে, তাহলে কি চলে আসতো, হাফ ইন্টু 10 - 16 মানে -6, তারপর -3, তারপর ক্ষেত্রফলটা কি চলে আসতো, -3। কিন্তু যেটা বাস্তবে সম্ভব নয়, কারণ একটু আগেই বললাম। তাহলে এই যে সমস্যাটা আসতে পারে এই ধারণাটা এড়ানোর জন্য আর কি করা হয়েছে, এই মড চিহ্নটা ব্যবহার করা হয়েছে। মড মানে কি, মড মানে হচ্ছে পরম মান। পরম মান কি জিনিস, পরম মান মানে চিহ্ন ছাড়া মান। যেমন তোমাকে যদি বলে -3 এর পরম মান কত, তাহলে উত্তর দেবে 3।
তোমাকে যদি বলে +3 এর পরম মান কত 3, তার মানে দুটো সংখ্যা ভিন্ন হলেও তার পরম মান কিন্তু 1 হতে পারে। হ্যাঁ, তাহলে এইখানে 10 বিয়োগ 16 এটা -6 হয়েছিল ঠিক, কিন্তু আমার এই মড মানে কি এখনই বললাম পরম মান নিতে হবে, আর পরম মান মানেই হচ্ছে -6 এর পরম মান 6, তাহলে হাফ ইন্টু 6 করে আমার উত্তরটা কিন্তু তখন আর -3 আসবে না, তখন উত্তরটা কিন্তু +3 আসবে, কারণ মডই হচ্ছে এই মাইনাসটাকে আর মাইনাস হিসাবে বের করবে না, সেটাকে পজিটিভ করে দেবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এতক্ষণ ধরে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীরকমভাবে বের করা যায় সেই সংক্রান্ত একটা ধারণা আমরা পেলাম। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো একটু যদি ঠিক মতো শুনে থাকো। এখন আমরা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো শিখলাম সেটা প্রয়োগ করে আর কিছু অঙ্ক সেটা হচ্ছে আমরা শিখব। যদিও তোমরা ইতিমধ্যে একটা অঙ্ক আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেরাই পারবে, আমি জাস্ট নমুনা স্বরূপ আর একটা অঙ্ক তোমাদের সামনে করছি, যাতে কোনো রকম প্রশ্ন থাকলে সেটার উত্তর তোমরা দিয়ে দিতে পারো। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর 275। আচ্ছা, অধ্যায়ের নাম এতক্ষণ যদিও আমি বলিনি, কিন্তু অঙ্ক করতে করতে নিশ্চয়ই বুঝে গেছো যে অধ্যায়ের নামটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল। এবং যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, সেই জন্য এটা পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল নয়, এটা স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার পেজ নম্বর 275 তোমরা বই বের করো, পেজের 275 পৃষ্ঠা বইয়ের 1-2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলছে কোনো একটা নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। অর্থাৎ 3টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রফল বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমি এই সিস্টেমে জাস্ট একটা লাইন আমি লিখে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই করে নিতে পারবে। ঠিক, তোমরা অঙ্কটা করার সময় একটাকে x1 y1, একটাকে x2 y2, আরেকটাকে x3 y3 এইভাবে খাতায় ধরে নেবে, কিন্তু এখন করার সময় আমি হচ্ছে এই সার্কেলের সিস্টেমটা মাথায় ঢোকানোর জন্য আর ওটা লিখছি না, আমি সরাসরি অঙ্কের মানে ক্ষেত্রফলের সরাসরি লাইনটা দিয়ে যাচ্ছি। কি ছিল 8 9, তাহলে বাইরে 8 ভিতরে 9, 8 9 হয়ে গেল। তারপর 2 6, বাইরে 2 6, তারপরে কি আছে 9 2 9 2। এবার যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে বাইরে তো হাফ থাকবে আর মোট থাকবে, এটা সবসময় থাকবে। এবার সিস্টেম কি, বাইরেরটা নিব প্রথমে, তাহলে 8 নিলাম, 8-এর সঙ্গে কি কি হবে, ভিতরের দুটো বিয়োগ পরপর, এই সিস্টেমেই কিন্তু বিয়োগ হবে, ভুল করে এই রাস্তায় যাবে না, ওই জন্য হচ্ছে কিন্তু তীর চিহ্ন দেওয়া হয়েছে যাতে ভুল না হয়। 8-এর সঙ্গে কি হয়ে যাবে 6 - 2 প্লাস 8 হয়ে গেল। এবার 2-এর সঙ্গে, 2-এর সঙ্গে কি হবে 2 - 9 হয়ে গেল, প্লাস 8 নিয়ে নিয়েছি, 2 নিয়ে নিয়েছি, এবার 9 আছে, 9-এর সঙ্গে কি হবে ভিতরের দুটো, মানে 9 - 6। এটা ক্যালকুলেশন আশা করি তোমরা নিজেরা পারবে, সেই জন্য সেটা আর করছি না। এটা ক্যালকুলেশন করে তোমরা খুব সহজেই উত্তরটা বের করে নিতে হবে। শুধু লাস্ট লাইনে মাথায় রাখবে, কোনো কারণে যদি ঋণাত্মক আসে উত্তরটা কিন্তু ধনাত্মক করে দিতে হবে, কারণ মড কিন্তু আমরা ব্যবহার করছি। ঠিক, তাহলে এইরকম একই অঙ্ক আমাদের হচ্ছে, তোমরা দেখো 7 নম্বর যে অঙ্কটা সেইখানেও আছে। 7 নম্বর অঙ্কটা কি আছে বলছে, ABC 3টা বিন্দুর স্থানাঙ্ক 3 4 - 4 3 এবং হচ্ছে 8 - 6। কি বলছে, একটা ত্রিভুজ দিয়েছে, তিন 4 - 4 3, 3 4 - 4 3, 8 - 6, তাই তো। এবার আমাকে কি বলছে, ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা তো একটু আগে আমরা শিখে গেছি। তার জন্য কি, আমি একটা বৃত্ত আঁকবো, তীর চিহ্ন দিব করে, এখানে বাইরে 3 ভিতরে 4 লিখবো, বাইরে -4 ভিতরে 3 লিখবো, বাইরে 8 ভিতরে -6 লিখবো। লিখে নিলাম, লিখে নিয়ে হাফ ইন্টু করে সূত্র ফেলবো। তাহলে সূত্রটা ফেলি, তাহলে হাফ ইন্টু কি হবে, প্রথমে আমি নিব 4 ইন্টু
সরি বাইরেরটা নিতে হয়, তাহলে প্রথমে 3 ইন্টু কী হয়ে যাবে 3 মাইনাস 3 মাইনাস, দেখতে পাচ্ছ কেন -6 আছে, তাহলে এখানে কিন্তু -6 আছে, এই জায়গাটা একটু খেয়াল করবে, যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হতো, প্লাস -4 ইন্টু -4 ইন্টু কী হবে ভিতরের দুটো বিয়োগ মানে -6 -4 -6 -4 প্লাস এই দুটো হয়ে গেল এবার 8 ইন্টু কী হবে ভিতরের দুটো মানে 4 -3 পরিষ্কার। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ ইন্টু, দেখতে পাচ্ছ মাইনাস মাইনাসে প্লাস হয়, 3 আর 6 হয়ে যায় 9, তাহলে 9 3 হয়ে গেল 27, পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছ -6 আর -4, -6 আর -4 কি হয় -10, -10 সঙ্গে -4 গুণ করলে হয়ে যাবে +40, পরিষ্কার। 4 থেকে 3 বাদ দিলে 1, 1 কে 8 দিয়ে গুণ করলে 8, ঠিক আছে। তাহলে আমার কত আসলো 40, 20, 60, 7 আর 8 যোগ করে হয় 15, তাহলে 75, 75/2 বা এটাকে 37/2। এইখানে একটা জিনিস আরেকটা জিনিস বলা হয়নি তোমাদের, ক্ষেত্রফল যখন এর আগে তোমরা বের করেছো ত্রিভুজের বা ইসের, তখন সবসময় আমরা বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার এগুলো আমরা ব্যবহার করতাম। তাহলে এইখানে যেহেতু এটাও একটা ক্ষেত্রফল, তাহলে এইখানে কিন্তু বর্গ, যেহেতু সেন্টিমিটার মিটার কোনো কিছু এখানে বলা নেই, ওই জন্য এই ক্ষেত্রে আমাকে বর্গ একক কথাটা ব্যবহার করতে হবে। তাহলে এইটুকুটা তো তোমরা পারবেই করতে, কিন্তু এই প্রশ্নটা করানোর একটা বিশেষ উদ্দেশ্য ছিল, তারপরে আর একটা পার্ট আছে দেখো, সেটা আর বের করতে বলছে আমাকে। কি বলছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তাহলে এইটা করার জন্য আমার যে ধারণাটা কাজে লাগবে, সেই ধারণাটা আমরা শুরুতেই দিয়ে দিয়েছি। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল শুধু যে এইরকমভাবে বের করা যায় তা না, আরেক রকমভাবেও বের করা যায়। কিভাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রের সাহায্যে। তাহলে আমরা যদি ভূমিটা বের করে নিই আর উচ্চতাটা যদি আমি ধরে নিই h, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইভাবে যদি করি আমার বিসির দৈর্ঘ্য কত হবে? বিসি √(x2 - x1), তাহলে -4 - 8 প্লাস 3 -6, বুঝতে পারলে কিনা দেখো। আমি কি বের করলাম? এটা দুটো বিন্দুর দূরত্ব বের করছি, আর দূরত্বের সূত্র প্রথমেই আমরা শিখেছি কি, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে এই সূত্র কাজে লাগিয়ে আমি এটা বের করলাম। তাহলে -4 - 8 তার স্কয়ার মানে -12 স্কয়ার, -12 স্কয়ার মানে হচ্ছে 144, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +6, তাহলে 3 + 6 মানে হচ্ছে 9, 9 এর স্কয়ার মানে হচ্ছে 81। তাহলে এই দুটো যদি যোগ করে নাও তোমরা, তাহলে দেখতে পাবে আসবে 225, আর 225 মানেই হচ্ছে তার বর্গমূল মানেই হচ্ছে 15, 15 স্কয়ার 225 হয় সবাই জানো। তাহলে এটা কত পেয়ে গেলাম? 15। এবার আমরা এই সূত্রটা কাজে লাগাচ্ছি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেন কাজে লাগাচ্ছি? আমার উচ্চতাটা আমাকে বের করতে বলেছে, এ বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, আর লম্বের দৈর্ঘ্য মানেই হচ্ছে উচ্চতা। তাহলে সেই উচ্চতার এটাই কাজে লাগাচ্ছি আমি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা করলে কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বিসি, বিসি মানে 15, উচ্চতা কত জানি না h। এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার একটু আগে আমরা বের করলাম কি, এই ত্রিভুজটারই ক্ষেত্রফল বের করেছি 75/2, তাহলে এটা সমান 75/2 লিখতে পারি আমি। বোঝা গেল কন্ডিশনটা? নিচটা মুছে দিই, এটা কাজে লাগবে না। এবার এখান থেকে এইচ এর মান বের করে নিলেই আমার অঙ্ক শেষ। 2 2 কেটে গেল, 15 × 5 = 75, তাহলে এইচ এর মান হয়ে গেল আমার 5। তাহলে দেখো, তোমার যদি এই হাফ ভূমি উচ্চতার ধারণাটা যদি না থাকতো, তাহলে কিন্তু তুমি এইখানে এসে কিন্তু অঙ্কটা আটকে যেত, যে আমি এরপরে কি করব, উচ্চতা হঠাৎ করে উচ্চতা আমি কিভাবে বের করব। সেই জন্যই হচ্ছে সেই ধারণাগুলো তোমাদের একটু আগে দেওয়া হয়েছে, যাতে এটা নিয়ে সমস্যা কিছু না হয়। যাই হোক, এই অঙ্কটা হলো। এরপরে আমরা চলে যাব 11-1, 11-3। 11-1 নম্বর কি আছে দেখো,
0,4 0 0 - 6 বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। একই রকমভাবে এই সার্কেল করে যেরকমভাবে লিখেছি এরকমভাবে লিখে এটা করে নেবে, নিজেরাই পেরে যাবে, অসুবিধার আর কিছু নেই। 3 নম্বরটা দেখো, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। এটা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অঙ্কটা একটু বোঝো আগে। বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি 90 ডিগ্রি, মানে এটা 90। পরিষ্কার? এবার আমাকে বলছে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক 0, 4 এবং 3, 0। এর স্থানাঙ্ক হচ্ছে 0, 4, এটা হচ্ছে 3, 0। হ্যাঁ, প্রশ্ন করছে তুমি বলো যে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো ছবিটা দেখেই বুঝতে পারছো যে এইখান থেকে 3 ঘর গিয়ে, আর যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এর ওয়াই স্থানাঙ্ক আর এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক একই হবে। তাহলে এর ওয়াই স্থানাঙ্ক 0 থাকলে এর ওয়াই স্থানাঙ্ক কত হবে? 0 হবে। একই রকম দেখতে পাচ্ছ, এটা যেহেতু একই সরল রেখার উপর অবস্থিত আছে তাহলে এটার এক্স স্থানাঙ্ক যা হবে এটারও এক্স স্থানাঙ্ক তাই হবে। তাহলে এটা 0 হলে এটাও 0 হবে। এটা তোমরা হচ্ছে যদি এসে ছবি আঁকো গ্রাফে তাহলে আরও ভালো হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি 3, 0 বসালাম, এখানে হচ্ছে 0, 4 বসালাম। তাহলে এটা যদি যোগ করি আমি, অটোমেটিক দেখতে পাচ্ছি এটা মূল বিন্দু চলে আসছে, সেটাই করেছি আমি। আর যেহেতু 3টা বিন্দু পেয়ে গেলাম তাহলে এই 3টা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। কিন্তু আবারও বলছি, সবসময় 3টা বিন্দু পেয়ে গেলাম মানেই সবসময় ওই একটা সূত্র শিখে গেছি আমরা প্রয়োগ করবো এরকম নয়। এটা দেখতে পাচ্ছ যে এটা ছোট প্রশ্ন আছে, তো তার জন্য আমার অত খাটার প্রয়োজনই নেই। তাহলে এটা নিশ্চয়ই ছোট কিছু পদ্ধতিতে হবে। হ্যাঁ ঠিকই, মানে এটা কিন্তু ছোটতেই হয়ে যাবে। কি দেখতে পাচ্ছ যে এই যে ত্রিভুজ এর ভূমিটা কত আছে? 3। তাহলে এটা 3 হয়ে গেল। এটা কত? 0, 4। এটা 0, 0, 0, 4, তার মানে 4 ঘর গেছে এইদিকে, তাহলে এটা 4। আর যেহেতু সমকোণী ত্রিভুজ এবং ভূমি পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, তাহলে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ যেটা আছে তার উত্তর কি চলে আসলো? 6। তার মানে এই অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা যে একটু হচ্ছে ঘুরিয়ে দিয়েছে, এটা যদি না ধরতে পারো তাহলে সমস্যা হবে, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। আর 12-র 5 নম্বরটা দেখতে পাচ্ছ, না সরি 12-র 5 না, তৃতীয়, ব্যাস মোটামুটি আমাদের এই সংক্রান্ত আমরা ক্ষেত্রফল সংক্রান্ত জিনিসগুলো আমরা মোটামুটি বুঝলাম। এবার হচ্ছে দ্বিতীয় আরেকটা জিনিস সম্বন্ধে একটু ধারণা আমাদের থাকতে হবে। সেই ধারণাটা এবার তোমাদের সামনে আমি রাখব। এখন আমরা ভরকেন্দ্র সম্বন্ধে একটু জেনে নিই। ভরকেন্দ্র ইতিমধ্যে তোমরা এর আগের উপপাদ্যের চ্যাপ্টারে তোমরা করেছই, যে ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের 3টা মধ্যমার যে বিন্দুতে ছেদ করে তাকেই হচ্ছে ভরকেন্দ্র বলে। হ্যাঁ, মধ্যমা কি জিনিস? মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ। হ্যাঁ, আমরা এর আগে স্থানাঙ্ক জ্যামিতির এর ঠিক আগের যেটা চ্যাপ্টার, যে স্থানাঙ্ক জ্যামিতির এর আগে যে চ্যাপ্টার আমরা করে এসেছি, যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, সেইখানে আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা একটু মনে করে নিই। যে কোনো একটা সরলরেখার দুই প্রান্তের সরলরেখাংশের দুই প্রান্তের স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 হয় এবং মাঝের কোনো একটা বিন্দুতে যদি m:n অনুপাতে ভাগ হয়, তাহলে যে বিন্দুতে ভাগ হচ্ছে তার স্থানাঙ্ক কি হয়? mx2 প্লাস nx1। দেখতে পাচ্ছ আমি একটু তীর চিহ্ন দিয়ে যাতে অসুবিধা যাতে না হয় তার জন্য এটা দেওয়ার চেষ্টা করেছি। একই রকম ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রেও তাই হবে, প্রথমে my2 ny1, তাহলে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটাও শিখেছিলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়? এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা আজকের ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম। সেই ধারণা কাজে লাগিয়ে আমরা এখন কোনো একটা ত্রিভুজের ভর কেন্দ্র মানে মধ্যমা 3টার ছেদবিন্দু, তার স্থানাঙ্ক কত হবে সেটা হচ্ছে আমরা একটু বের করব। সরাসরি সূত্র যেটা, সেই সূত্র আমরা সরাসরি ভর কেন্দ্রের প্রয়োগ করতে পারতাম, কিন্তু বিভিন্ন অঙ্ক করতে গিয়ে দেখবে যে এই ভর কেন্দ্রের এই ভিতরের ধারণাগুলো যদি না থাকে তাহলে ওই অঙ্ক করতে গিয়ে আটকে যাচ্ছ। হ্যাঁ, তো সেটা যাতে না হয় তার জন্য ওই একটু ভিতরের যে বিষয়টা কিভাবে এলো, কোথা থেকে এলো, সেটা একটু তোমাদের সামনে রাখছি।
দেখতে পাচ্ছ যে আমি এই ভর কেন্দ্রের এ এর স্থানাঙ্ক বের করতে চাই, ঠিক? তো দেখতে পাচ্ছ এটা এমন একটা সরল রেখাংশ যেটা এই বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। কেন? আমরা জানি ভর কেন্দ্র হচ্ছে কোনো একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই বিন্দুর যদি স্থানাঙ্ক আমি জানতে চাই, অর্থাৎ আমি এই বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছি, আমি জানি একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1, মানে এম আর এন জানি, একটা হচ্ছে x1 y1, তাহলে আরেকটা দরকার, মানে এই বিন্দুর স্থানাঙ্কটা দরকার। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি কোনোভাবে পেয়ে যাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমার বের করতে কোনো সমস্যা হবে না এই সূত্রের সাহায্যে। তাহলে এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু এটা মধ্যমা, তাহলে এটা মধ্যবিন্দু, আর যেহেতু মধ্যবিন্দু বের করা আমরা আজকে 2-3 বার এর আগে এই আলোচনাটা করেছি। কি 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 করেছিলাম? যে এক্স স্থানাঙ্ক যেটা আছে, মানে x2 প্লাস x3, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর y2 প্লাস y3 এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, তাহলে এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এবং কোন অনুপাতে বিভক্ত হয়েছে সেটাও পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এবার এর সাহায্যে আমরা খুব সহজে করে নিতে পারবো। কি হবে? তাহলে ভর কেন্দ্র, এটাকে যদি আমি জি ভাবি, তাহলে জি এর স্থানাঙ্ক কি হবে দেখো, mx2 মানে 2 এর সঙ্গে কোনটা গুণ হবে? 2 এর উল্টো প্রান্তে যে x বিন্দুটা আছে, তাহলে 2 এর সঙ্গে কি গুণ হলো? x2 প্লাস x3 বাই 2 প্লাস mx2 হয়ে গেল। এবার কি নিতে হবে? nx1, তাহলে 1 ইন্টু x1 বাই m প্লাস n, m আর n এর মান তো আমরা জানি 2 প্লাস 1, একই রকম। এবার কি চলে আসবে? my2 মানে 2 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস ny1 তার মানে 1 ইন্টু y1 বাই m প্লাস n, মানে 2 প্লাস 1। তাহলে এটা যদি তোমরা দেখো 2 কেটে যাবে, এখানেও 2 কেটে যাবে, তাহলে উপরে কি পেয়ে যাচ্ছ? x2 প্লাস x3 প্লাস x1 বাই 3। এটাকে একটু যদি সাজিয়ে লিখি, তাহলে কি চলে আসবে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 আসবে। একই রকম এই স্থানাঙ্কটাতে কি হবে? 2 কেটে গেছে, তাহলে y2 প্লাস y3 প্লাস y1, এটাকে সাজিয়ে নিয়ে আমি y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 নিচে। তার মানে দেখো আদতেও ভর কেন্দ্রের স্থানাঙ্ক মনে রাখাও কিন্তু খুবই সহজ কাজ। কেন? মধ্যবিন্দুর ক্ষেত্রে 2টো যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, ভর কেন্দ্রে 3টা আছে, ওই জন্য 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের মনে রাখাটা কিন্তু খুব সহজ, কিন্তু তার এই যে মাঝখানে যে এই কাজকর্মগুলো, যে 2:1 অনুপাতে কিভাবে আসলো, মধ্যমার জন্য মধ্যবিন্দু হলো, এই ধারণাগুলো এরপরে আমি 2-1টা অঙ্ক যখন দেখাবো তখন দেখবে এগুলো কাজে লাগছে। তার জন্য হচ্ছে একটু বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করলাম। তাহলে এখন আমরা ভর কেন্দ্র সংক্রান্ত যে ধারণা সেটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এবার ভর কেন্দ্র কিভাবে বের করব তার জন্য 2-4টা অঙ্ক আছে। যেমন দেখো 11-2 বলছে 3টা বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দু 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3টা বিন্দু দিয়েছে, সেই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে 3টা বিন্দু লিখে দিবে, তাহলে x স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, y স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। এটা করলে খুব সহজে এই অঙ্কটা তোমরা পেরে যাবে। আমি তার পরের অঙ্কটা করাচ্ছি, যেটা হচ্ছে 12-5। হ্যাঁ দেখো কি বলছে, 3টা বিন্দু দিয়েছে, একটা দিয়েছে x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এটাও যদিও সোজা আছে, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড হলো। দ্বিতীয় আছে কি? মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর তারপর একটা কি আছে? ওয়াই জেড। বলছে এই বিন্দু 3টা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ভর কেন্দ্র কত হবে? তাহলে ভর কেন্দ্র কত হবে? এই 3টা যোগ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3 কমা ওয়াই স্থানাঙ্ক 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে ওয়াই মাইনাস জেড
মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। তাহলে দেখতে পাচ্ছ জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল। তাহলে উপরে 0 পড়ে থাকলো, তাহলে 0/3 মানে 0, 0/3 মানে 0। তাহলে দেখতে পাচ্ছ যে খুবই সহজ, এক্স স্থানাঙ্ক 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমার উত্তরগুলো হচ্ছে চলে আসবে। এবার তোমরা 9 নম্বর অঙ্কটা দেখো, এটাও সহজ, একটু শুধু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় সেটা খালি একবার দেখে নাও, তাহলে হয়ে যাবে। বলছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। একটা দিয়েছে 4 - 3, দ্বিতীয় দিয়েছে -5 2, তৃতীয় দিচ্ছে xy। দেখো আগেরগুলো যেগুলো দিয়েছিল 3টাই কিন্তু জানা রাশি ছিল, এইটা শুধু একটু কিন্তু অজানা দিয়ে দিয়েছে। কিন্তু যেটা দিয়ে দিয়েছে ত্রিভুজের ভর কেন্দ্র মূল বিন্দুতে, এই যে ভর কেন্দ্র এটা মূল বিন্দুতে মানে 0 0। তাহলে বলছে এটার মান কত হবে। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে তার ভর কেন্দ্র কত হয়, এটা প্লাস এটা প্লাস এটা বাই 3। তাহলে 4 - 5 প্লাস এক্স বাই 3। ওয়াই স্থানাঙ্ক কত, -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3। প্রশ্ন অনুযায়ী কি এটাই ভর কেন্দ্র, আবার ভর কেন্দ্র স্থানাঙ্ক বলে দিয়েছে। তাহলে এটা সমান 0 ধরে নেবে আর এটা সমান 0 ধরে নেবে। এখান থেকে 0 ধরতে গেলে এক্স এর মান পেয়ে যাবো, এটা 0 ধরতে গেলে ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে এইভাবে তোমরা এটা করে নিতে পারবে। তাহলে আমাদের 9 হয়ে গেল। এরপর আছে 12-র 2 আর 12-র 2। 12-র 2 নম্বর কি বলেছে, কোনো একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, দুটো শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, আর একটা বের করতে বলেছে। ভর কেন্দ্র দিয়ে দিয়েছে, দুটো শীর্ষবিন্দু দিয়েছে, আর একটা বের করতে বলেছে। তাহলে তৃতীয়টাকে এক্স ওয়াই ধরে নেবে। একই রকমভাবে যা করলাম সেই রকমভাবে করে এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। এরপর চলে আসো একটু অন্য ধরনের অঙ্ক, এই ভর কেন্দ্রের ধারণাটা যেখানে কাজে লাগবে, যেটা বলছিলাম। কোশ্চেন নম্বর 8। দেখো এই অঙ্কটাতে ভর কেন্দ্রের অঙ্ক, কিন্তু সরাসরি ভর কেন্দ্র বের করতে দেয়নি, একটু অন্যরকম বিষয় দিয়েছে। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5। একটা ত্রিভুজ এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 2,5, ঠিক আছে। ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2,1। আচ্ছা, ভর কেন্দ্র দিয়ে দিয়েছে। বলছে তুমি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এর স্থানাঙ্ক বের করতে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যদি এই দুটো বিন্দু আমার দেওয়া থাকতো তাহলে এর স্থানাঙ্ক বের করা খুবই সহজ, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। কিন্তু এখানে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এটা বের করবো কিভাবে। তোমরা জানো মধ্যমা সবসময় ভর কেন্দ্র দিয়ে যায়, এবং মধ্যমাতে হচ্ছে এটা কি অনুপাতে ভাগ হয়, 2:1 অনুপাতে, তাই তো। তাহলে 2:1 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত না কত আমি জানি না, ধরে নিচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা জানি ভর কেন্দ্রতে কোনো একটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এবার এই ছবিটা কল্পনা করো, এম এন দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে, x2 y2 দেওয়া নেই, এটা ধরেছি, আর ভর কেন্দ্র দেওয়া আছে, মানে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমি যদি অন্তর্বিভক্তের সূত্র ফেলতাম তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হতো, 2 × x প্লাস 1 × 2/2 + 1, এটা হতো। একই রকম y স্থানাঙ্ক কি হতো, 2 × y প্লাস 1 × 5/2 + 1 মানে 3। তাহলে কি হতো, 2x + 2/3 কমা 2y + 5/3। এটা আমি কার স্থানাঙ্ক বের করলাম, ভর কেন্দ্রের স্থানাঙ্ক, মানে এই বিন্দুর স্থানাঙ্ক যেটা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আর যেটা 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে সেটাই ভর কেন্দ্র। তার মানে এই বিন্দু আর এই বিন্দুটা একই। তাহলে এই দুটো থেকে আমরা তুলনা করে পাবো 2x + 2/3 = -2, এটা একটা পেয়ে যাব। আর একটা কি 2y + 5/3 এটা সমান 1। এখান থেকে x এর মান পেয়ে যাব, এখান থেকে y এর মান পেয়ে যাব। আর x y পেয়ে গেলাম, মানেই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। একই সেম অঙ্ক 11-র 5 নম্বর আছে,
সেটা হচ্ছে একই রকমভাবে হচ্ছে তোমরা করে নিতে পারবে। তাহলে আমরা যেটুকু জানলাম ক্ষেত্রফল সম্বন্ধে জানলাম, ভরকেন্দ্র সম্বন্ধে জানলাম, কিন্তু ক্ষেত্রফল সংক্রান্ত একটা বিষয় আমি তোমাদের বলিনি, সেই বিষয়টা একটু বলে সেই সংক্রান্ত আমরা দু একটা জিনিস জানবো। দেখো, মনে করো এটা একটা ত্রিভুজ আছে, তাহলে এর কিছু একটা ক্ষেত্রফল থাকবে। এরপর আমি কি করছি, শীর্ষবিন্দুটাকে আস্তে আস্তে নামাচ্ছি নিচের দিকে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, কত হবে বলতে পারবো না, কিন্তু এটুকু বুঝতে পারছি আগে যা ছিল তার থেকে কম হবে। একই রকম বিন্দুটা যদি আরো নিচে নামে, এই যে ত্রিভুজ, এরও একটা ক্ষেত্রফল হবে, কিন্তু এটা আগের দুটোর তুলনায় আরো কম হবে। এটাকে যদি আরো নিচে নামাই আমি, এই যে ছোট্ট ত্রিভুজটা, এরও একটা ক্ষেত্রফল থাকবে, যেটা হচ্ছে আগের সবগুলোর থেকে কম হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি যত নিচে নেমে যাচ্ছে শীর্ষবিন্দুগুলো, তত কি হচ্ছে, ক্ষেত্রফল আস্তে 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 কমতে থাকছে। কমতে কমতে এই বিন্দুটা যখন ঠিক এই জায়গাটায় চলে আসবে, তখন সেই ত্রিভুজের কি আর কোনো ক্ষেত্রফল থাকবে? স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ ওটা এসে ওই দাগের সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ মাঝখানে কোনো আর জায়গা থাকছে না। সেই সমস্ত ক্ষেত্রে তাহলে কি ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু শূন্য হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ যখনই এটা নেমে যাচ্ছে, তখন এই তিনটে বিন্দু, অর্থাৎ শীর্ষবিন্দুটা উপরে ছিল, নামতে 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 এটা এখানে চলে এসছে। অর্থাৎ এই তিনটা বিন্দু কি হয়ে গেছে, সমরেখ হয়ে গেছে, অর্থাৎ একই রেখার উপর চলে এসছে। কখন আসবে, যখন তাদের ক্ষেত্রফলটা আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা আর একটা জিনিস শিখে গেলাম কি, যদি তিনটা বিন্দু সমরেখ হয়, অর্থাৎ একই সরলরেখার উপর যায়, তাহলে ক্ষেত্রফলটা শূন্য হবে। হ্যাঁ, এবার দেখো একটা অঙ্ক আছে, কোশ্চিন নম্বর 2 নম্বরটা বলছে প্রমাণ করি যে 3 - 2 - 5 4 এবং -1 1। এটা যদি একটু ছবি আঁকো, যদিও এই বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হচ্ছে কিনা সেটা বের করে নিলে আমার অঙ্কটা হয়ে যায়, কিন্তু আমি আরেকটু অন্যরকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। 3 - 2 হলো, এটা একটা বিন্দু, -5 4 1 2 3 4 5, মানে মোটামুটি এরকম জায়গায় হবে -5 4। আর আছে কি -1 1, এটা একটু নিচে হবে, -5 4 -1 1। দেখতে পাচ্ছ বিন্দু তিনটা সমরেখই মোটামুটি আছে, কিন্তু তোমাকে প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করার জন্য আমি কি কি করতে পারি, এক হচ্ছে এই বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, এই সিস্টেমে যদি আমি বের করি, প্রথমে কত আছে -5 4 -5 4 হলো, তারপর কত আছে -1 1 -1 1, তারপর কত আছে 3 - 2 3 - 2। তো তোমরা সিস্টেম শিখে গেছো, হাফ ইন্টু প্রথমে এটা ইন্টু এটা মাইনাস এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা। এই নিয়মে তোমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সবাই বের করতে পারবে, আর সেই নিয়মে বের করলেই দেখবে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য আসছে। আর যেহেতু ক্ষেত্রফল শূন্য কখন, তার মানে এই শীর্ষবিন্দুটা আস্তে আস্তে নেমে নিশ্চয়ই এই দাগের উপর চলে এসছে, বলে কোনো কিছুই ক্ষেত্রফল আসেনি। তাহলে এই প্রক্রিয়ায় তোমরা কিন্তু করতেই পারো। আমি একটু এই অঙ্কটাই করব, আর একটু অন্যরকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, তিনটা বিন্দু যদি সমরেখ হয়, ঠিক, তাহলে আমি বলতে পারি না যে এই দুটো বিন্দুর দূরত্ব আর এই দুটো বিন্দুর দূরত্ব যা হবে সেটা যোগ করে এই বিন্দুটার সঙ্গে সমান হবে। কীরকম, আরেকবার দেখো, মনে করো এটার দৈর্ঘ্য আছে 4, ঠিক, এটা আছে 5। তাহলে তোমাকে যদি বলি এই দুটোর দূরত্ব কত, তুমি ফট করে বলে দিবে 9। কেন, তারা কিন্তু একই দাগ, অর্থাৎ একই সরল রেখার উপর আছে। এই ধারণাটা আমরা কাজে লাগিয়ে একটু অঙ্কটা করছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এইটুকুটা বের করব, তারপরে এইটুকুটা বের করব, তারপরে এইটুকুটা বের করব, ঠিক। তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব কত, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে আমি প্রথমে হচ্ছে এ বি বের করছি। হ্যাঁ, এ বি কত হবে, -1 - 5 -1 মাইনাস অফ
মাইনাস 5 প্লাস 1 মাইনাস 4 হবে মাইনাস 1 মাইনাস মানে প্লাস 5 মাইনাস 1 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 4 তাহলে 4 এর স্কোয়ার প্লাস 1 থেকে 4 বাদ দিলে মাইনাস 3 হয় মাইনাস 3 এর স্কোয়ারকে আমি 3 এর স্কোয়ারও লিখতে পারি তাহলে রুট ওভার 16 প্লাস 9 মানে 25 তার মানে এটা হয়ে গেল 5 তাহলে এইটুকুটা কত হয়ে গেল 5 বুঝতে পারলে এবার আমি কি করব আমি হচ্ছে এইটুকুটা বের করব ঠিক মানে বিসি বের করব তাহলে বিসি বের করো বিসি কত হবে 3 মাইনাস মাইনাস 1 3 মাইনাস মাইনাস 1 সরাসরি প্লাস 1 করে দিলাম প্লাস মাইনাস 2 মাইনাস 1 তার স্কোয়ার তাহলে আবারও দেখতে পাচ্ছ 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর স্কোয়ার মানে 9 তাহলে 16 প্লাস 9 মানে হচ্ছে 25 তার মানে এটাও চলে আসবে 5 তাহলে বিসি এর মানও কত পেয়ে গেল 5 আমি এটাও পেলাম 5 এটাও পেলাম 5 এইবার যদি এই দুটো বিন্দুর দূরত্ব কোনো কারণে 10 হয়ে যায় তাহলে আমি বলে দিতে পারবো না যে এরা হচ্ছে সমরেখ এই যে আগের নিয়মে তাহলে আমি এখন এই দুটো বিন্দুর দূরত্ব বের করি কে কে এ এবং সি এ সি বের করছি আমি এসি কত হবে 3 মাইনাস মাইনাস 5 3 মাইনাস মাইনাস 5 মানে আমি এটাকে 3 প্লাস 5 লিখতে পারি প্লাস মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 4 হলো রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 4 মানে মাইনাস 6 এর স্কোয়ার মানে 36 তাহলে উপরে হয়ে গেল 64 প্লাস 36 মানে হচ্ছে 100 আর 100 মানেই হচ্ছে তার বর্গমূল হচ্ছে 10 তাহলে আমি এটা কত পেয়ে গেলাম 10 অর্থাৎ যেটা আমরা আশঙ্কা করছিলাম আর এটা তো হতেই হবে না হলে সমরেখ হবে কীভাবে তাহলে আমি দেখলাম এটাও 5 এবং এই দুটো যোগ করে 10 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এরকম লিখতে পারো যেহেতু এ বি সমান 5 বিসি সমান সমান 5 আর এসি সমান সমান 10 অতএব এ বি সি সমরেখ এইরকমভাবেও তোমরা করতে পারো তাহলে এই অঙ্কটা আমরা দুই রকমভাবে করতে পারি এক হচ্ছে সূত্র প্রয়োগ করে যে ওই বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করে যদি শূন্য চলে আসলো তাহলে বলে দেবো সমরেখ আর যদি সূত্র প্রয়োগ না করে আমি এইরকমভাবে করি তাও কিন্তু আমরা করতে পারি অর্থাৎ দুই রকম পদ্ধতিতেই আমরা করতে পারি যার যেটা ভালো লাগবে সে সেভাবে করতে পারো বাকি হচ্ছে তোমাদের পছন্দ নেক্সট কোশ্চিন নাম্বার 3 কোশ্চিন নাম্বার 3 বলছে কে এর মান কত হলে এই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে আমাকে বলছে একই সরলরেখায় থাকবে আগে থেকেই বলে দিচ্ছে তাহলে একই সরলরেখায় যদি থাকে তাহলে বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নিশ্চয়ই শূন্য হবে কারণ শূন্য যদি না হয় তাহলে ক্ষেত্রফল একই সরলরেখায় থাকবে কিভাবে সেজন্য হচ্ছে এই অঙ্কটা আমরা একটু করে নিই কারণ একটা জায়গায় ক্যালকুলেশনে একটু আমাদের দেখতে হবে বিন্দু তিনটে কি কি আছে 1 মাইনাস 1 1 মাইনাস 1 2 মাইনাস 1 কে মাইনাস 1 তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু 1 ইন্টু কি হবে -1 -1 মাইনাস অফ -1 মানে +1 হয়ে গেল প্লাস এটা হয়ে গেল এবার 2 ইন্টু কি হয়ে যাবে এটা মাইনাস এটা তাহলে -1 থেকে -1 বাদ -1 থেকে -1 বাদ মানে হচ্ছে +1 প্লাস কে ইন্টু একই -1 থেকে -1 বাদ তাহলে -1 প্লাস 1 এটা হচ্ছে বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাকে বলে দিয়েছে যে এর ক্ষেত্রফলটা হচ্ছে শূন্য হবে তার মানে এটার মান শূন্য হবে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ অজানা রাশি হিসাবে একমাত্র কে আছে এই কে এর মানটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে তাহলে হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম 0 হয়ে গেল মড উঠিয়ে দিলাম তাহলে এখানে কি পড়ে থাকলো 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস কে ইন্টু 0 সমান সমান 0 বা 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 তাহলে
কে ইন্টু জিরো সমান জিরো। অনেকে বলতে পারো যে কে এর সঙ্গে জিরো গুণ করলেও তো জিরো, ঠিকই বলেছো, সেটাও হবে, কিন্তু কে এর মান যেহেতু আমাকে বের করতে বলেছে ওই জন্য একটা লাইন আমি লিখলাম এখানে। এইবার বলো যে কে এর মান এখান থেকে কত হবে। অনেকে ভুল করে কি করে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কে এর মান হয়ে গেল 1, এটা করে দেয়। বা অনেকে কি করে, কে এর মান হচ্ছে 0/0 করে 0/1 কিছু একটা করে দেয়। কিন্তু এই জায়গাটা তোমাকে ওই সেরকম যদি আমরা করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো তুমি এখানে কে এর যে কোনো একটা মান বসাও, 1 বসাও, তাহলে 1 ইন্টু জিরো জিরো, তার মানে কে এর মানে 1 হতে পারে। 2 বসাও, 2 ইন্টু জিরো মানে জিরো, তাহলে জিরো সমান জিরো, তাও হচ্ছে। 3 বসাও, তাও হচ্ছে। 4 বসাও, তাও হচ্ছে। অর্থাৎ যাই মান বসাও না কেন, কে এর মান যাই বসাও না কেন, সবসময় সেই সংখ্যাটার সঙ্গে শূন্য যেহেতু গুণ আছে, তাহলে গুণফলটা সবসময় শূন্য হবে, অর্থাৎ বাম দিক আর ডান দিক সবসময় মিলে যাবে। সেই জন্য এই অঙ্কটা করতে গিয়ে উত্তর লিখতে হবে যে কে এর যে কোনো মানের জন্যই হচ্ছে বিন্দু 3টা সমরেখা হবে। উত্তর কিন্তু অনেকে এরকম লেখা দেয় যে তার কে এর মান তাহলে 1 হবে বা কে এর মান 0 হবে। নির্দিষ্ট মান না, কিন্তু অনেকগুলো মান হবে, কারণ দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা বসিয়ে বসিয়ে দেখো যে কোনো মান, দেখবে সবগুলোর জন্যই কিন্তু এটা সিদ্ধ করছে দুই ধারটা। সেই জন্য উত্তর হবে কে এর যে কোনো মানের জন্য, আর এটা 0 হবে। হ্যাঁ, আমরা প্রায় মোটামুটি শেষের দিকে চলে এসেছি, কারণ মূল যে ধারণাগুলো দেওয়ার ছিল সেগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। দুই একটা শুধু ছোটোখাটো অ্যাপ্লিকেশান দেখিয়েই হচ্ছে আজকের মতন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখো পরের অঙ্কটাতে যদি দেখি 4 নম্বর, আমাকে বলছে দেখাও 1 2 -2 -4, বলছে এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখাংশ সেটা বলছে মূল বিন্দুগামী হবে। মানে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এটা হয়, এটা বিন্দুটার স্থানাঙ্ক যদি এটা হয়, বলছে এই দুটো মূল বিন্দুগামী হবে, মানে এর মাঝখানে কোনো একটা বিন্দু থাকবে। বিন্দুগামী হবে মানে কি, 3টা বিন্দুই একটা সরলরেখা দিয়ে যাচ্ছে, মানে সমরেখা হবে। তাহলে এটা যদি দেখাতে হয় তাহলে দেখতেই পাচ্ছ, আমরা যদি এই 3টা বিন্দুকে সমরেখ দেখিয়ে দিই তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই দুটো বিন্দু হচ্ছে 0 0 দিয়ে পাস করেছে। তাহলে এই অঙ্কটার ভাষাটা যদিও আলাদা, কিন্তু করব আমরা আগেরটার জিনিস, যে এই 3টা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বের করলেই দেখতে পাবো যে হচ্ছে সেই ক্ষেত্রফলটা 0 হচ্ছে। সেরকমভাবে তোমরা দেখাতে পারো, বা আরেকটা সিস্টেম তোমাদের শিখিয়ে দিয়েছি, যদিও সেই সবসময় সেই সিস্টেম প্রয়োগ করতে যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে সরাসরি যেহেতু সূত্র জানো, তাহলে সূত্রই প্রয়োগ করবে, বা আরেকটা যেটা বললাম এইটুকু এই দুটো বের করবে এবং এই দুটো বের করবে, দেখবে যে তোমার ওই আগের অঙ্কের মতন একই রকমভাবে হয়ে যাবে। কোশ্চেন নম্বর 5, এই অঙ্কটা খুব চয়েস করে পরীক্ষাতে, কারণ এই অঙ্কটাতে বিশেষত্ব বিশেষ কিছু নেই, শুধু একটা জায়গায় একটু পার্থক্য আছে। কি বলছে, প্রমাণ করি যে 2 1 এবং 6 - 5 দুটো বিন্দু 2 1 আর হচ্ছে 6 - 5, বলছে এই দুটো সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কত হয়, অনেকবার আমরা করলাম আজকে, কি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে করে দাও 2 + 6/2 আর হচ্ছে 1 + 5/2, তাহলে কত হয়ে গেল, 6 আর 2 8/2 মানে 4, আর 6/2 মানে 3। এই দুটার মধ্যবিন্দু মানে এই বিন্দুটা কি বলছে, -4 5 -5 এবং আরেকটা বিন্দু দিয়েছে 9 8। বলছে এই বিন্দু দ্বয়ের যে সংযোজক সরলরেখাংশ তার উপরে অবস্থিত, মানে এর উপরে বলছে একটা বিন্দু থাকবে, কে থাকবে, 4 3। তো পারবে না, একটু আগেই তো করলাম, কি এক সরলরেখার উপর কখন থাকবে, যখন এই 3টা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এই 3টা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, অঙ্ক শেষ। তাহলে এই অঙ্কটা তো আমি শুধু বিশেষ কি করলাম, আমাকে এই মধ্যবিন্দুর সূত্রটা কিন্তু জানতে হচ্ছে, না হলে এই সূত্রটা জেনেও কিন্তু আমার অঙ্কটা করতে পারবো না, আমার লাভ হবে না বিশেষ কিছু। ব্যাস, এরপরে 12-3 আমাদের সমরেখ সংক্রান্ত 2 3 4 5 অঙ্কগুলো করে নিয়েছি। এরপরে 11-4 নম্বর অঙ্কটা আছে, 3টা বিন্দু সমরেখ হলে আর
দেখাতে বলছে যে এক্সের মান কোনটা হবে। তো তিনটা বিন্দু সমরেখর 11-4 এই অঙ্কটা করতে গেলে দেখবে একটা সমীকরণ আসবে এক্স ওয়াই দিয়ে। হ্যাঁ, এবার স্বাভাবিকভাবেই একটা সমীকরণ যদি এক্স ওয়াই দিয়ে আসে তাহলে সেই সমীকরণটার সমাধান 4টা দেওয়া আছে। তো এই 4টা অপশনের মধ্যে দেখবে কোন অপশনটা বসাতে গেলে সেই সমাধানটা সিদ্ধ করছে। কারণ দুটো চলরাশি যদি দেওয়া থাকে আর একটা যদি সমীকরণ থাকে তার সমাধান কিন্তু আমরা চট করে করতে পারি না। তাহলে এইখানে যেহেতু আমাকে সমাধানগুলো দিয়ে দিয়েছে 4টে অপশানে, 11-4 দেখো, তোমরা হচ্ছে প্রত্যেকটা বসিয়ে দেখবে, যেটা বসিয়ে দেখবে যে স্যাটিসফাই হয়ে গেছে সেটাতেই হচ্ছে আমার অঙ্কটা হয়ে যাবে। আমি এখন একটা লাস্ট অঙ্ক করে আজকের মতো শেষ করব। খুব সহজ অঙ্ক, সমরেখ সংক্রান্ত অঙ্ক, যেটা আমরা করলাম আর কি, এটা করেই আজকে শেষ করব। কারণ সাধারণত এগুলো থেকেই প্রশ্ন বেশি আসে। সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 12-3। এই অঙ্কটা আমাদের হচ্ছে পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। অঙ্কতে বিশেষ কিছু নেই, শুধু এক জায়গায় ক্যালকুলেশনের জন্য অঙ্কটা দেয়। 3টে বিন্দু আমি গোল দিয়েই আঁকি, তাহলে আমার সূত্রটা বসাতে সুবিধা হবে। 3টে বিন্দু, একটাকে বলছে A0, দ্বিতীয় বিন্দু বলছে 0B, আর তৃতীয় বিন্দু বলছে 1-1। বলছে দেখাও যে এই বিন্দু 3টা যদি সমরেখ হয় তাহলে 1/a + 1/b = 1 হবে। তো সমরেখ হলে কি হবে? এই বিন্দু 3টা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে আমরা ধরে নিই হাফ ইন্টু ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু প্রথম a ইন্টু ভিতরের দুটো মাইনাস, তাই তো? তাহলে a ইন্টু কি হয়ে যাবে, b - 1 পরিষ্কার, প্লাস এর কাজ হয়ে গেল। এবার 0 ইন্টু কি হবে, 1 - 0 প্লাস বাইরে যেটা আছে 1 ইন্টু কি হয়ে যাবে, ভিতরে যে দুটো আছে মানে 0 - b। যেহেতু সমরেখ তাহলে এটা সমান সমান 0 হবে, ঠিক? এবার হচ্ছে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা একটু উপরে করছি, হ্যাঁ, বাহ। আচ্ছা, যেহেতু ডান দিকে 0 আছে তাহলে হাফ ওদিকে পাঠিয়ে দিতে পারি, মডটাকে উঠিয়ে দিতে পারি। তাহলে পড়ে থাকবে কি, ab - a, ab - a প্লাস 0 ইন্টু যাই থাক 0। এখানে দেখো 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -b মানে -b = 0, বা ab সমান ডান দিকে যদি নিয়ে চলে যাই -a হয়ে যাবে +a, -b হয়ে যাবে +b, বা ab দিয়ে দুদিকে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, দুদিকে ab হর নিলাম। তাহলে বাঁ দিকে কেটে গিয়ে কি হয়ে যাবে 1। এখানে প্রথমে কি আসবে, এটাকে লব বাই হর ভাগ করে দিচ্ছি। তাহলে a/ab + b/ab। তাহলে কাটাকাটি যদি করে দিই আমি, বা এটাকে বাঁ দিকে লিখছি, এটাকে ডান দিকে লিখছি, এদিকে কি পড়ে থাকবে 1/b প্লাস এটা যদি কেটে দিই 1/a = 1। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো, এটা শুধু জাস্ট ডান দিক বাম দিক করে দাও। সমরেখ দিয়ে এই অঙ্কটা মানে আসে, সেই জন্য হচ্ছে এখানে জাস্ট বিশেষত্ব কি আছে, এই জায়গার একটু ক্যালকুলেশনটা তোমরা 2-1বার যদি এটা অভ্যাস করে নাও তাহলেই হচ্ছে এই ক্যালকুলেশনটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো আশা করি আজকের এই যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজের ক্ষেত্রফল, সেই সংক্রান্ত যাবতীয় যা যা ধারণা সেটা হচ্ছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যদিও একটা চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র সেটা আমি বলিনি, সেটা দেখবে ত্রিভুজের অনুযায়ী চতুর্ভুজটা মনে রাখা যাবে, সেজন্য সেটা আর আমি ব্যাখ্যা করিনি, জাস্ট সূত্রতে মান বসিয়ে দেওয়াই কাজ আছে। আশা করি তোমাদের ক্লাস আজকে ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।